তোমরা নিশ্চয়ই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমার কথা যদি স্পষ্ট শোনা যায় কাইন্ডলি একটু রেসপন্স করবো যে কথা শোনা যাচ্ছে, দেন হচ্ছে আমরা ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। কথা কি শোনা যাচ্ছে? জি মামা। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা হচ্ছে আমরা আজকে বেসিক্যালি পড়বো হচ্ছে ত্রিকোণমিতির যে হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আছে সেটা দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সো যতটুকু করা যায় আর কি। ওকে, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আমরা বেসিক্যালি উচ্চতর গণিতের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে সেটা দিয়ে শুরু করবো, সো হায়ার ম্যাথ। সো আজকে আমরা মানে বেসিক যে কথাবার্তা গুলো আছে সেই কথাবার্তা গুলো দেখবো, সূত্রের কিছু সম্পর্ক দেখবো, কিছু ম্যাথ করব। আজকের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ এই কারণে যে আসলে কনসেপ্টটা ডেভেলপ করার জন্য আজকের ক্লাসটা মানে অনেক কিছুই দিবে। তুমি তোমার কনসেপ্টটা ভালো করে বুঝতে গেলে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে, একই সাথে লেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো যেহেতু আমরা হচ্ছে মানে ত্রিকোণমিতি শুরু করলাম হায়ার ম্যাথে, সো বেসিক দুই একটা কথাবার্তা বলি একদম শুরু শুরু করি, যেগুলো তোমরা জানো। সো আমরা জানি ত্রিকোণমিতি শব্দটা যদি তুমি বিশ্লেষণ করো, দুইটা শব্দ তুমি পাও, একটা হচ্ছে ত্রিকোণ আর একটা পাচ্ছে হচ্ছে মিতি, তাই না? ত্রিকোণ আর হচ্ছে মিতি। এই ত্রিকোণ বলতে বেসিক্যালি বোঝায় তিনটা কোণ, তুমি জানো, তিনটি কোণ। আর মিতি বলতে জানো পরিমাপকে বোঝায়, পরিমাপকে হচ্ছে বোঝায়। আর ইংরেজিতে এই ত্রিকোণমিতিকে বলে হচ্ছে ট্রাইগোনোমেট্রি, তোমরা সেটাও জানো, জাস্ট একটু লিখে দিচ্ছি ট্রাইগোনোমেট্রি। জাস্ট একটু ফর্মাল ওয়েতে শুরু করা যাকে বলে আর কি। ওকে, সো এই যে ট্রাইগোনোমেট্রি যে শব্দটা আছে, এই শব্দটাকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা গ্রিক শব্দ পেয়ে যাও, ট্রাইগো। ট্রাইগো বেসিক্যালি বলতে বোঝায় হচ্ছে কি তিনটি কোণ বা ত্রিভুজ আমরা বলতে পারি। ঠিক আছে, যে ট্রাইগো এটা একটা গ্রিক শব্দ। তোমরা সবকিছু জানো, আমরা আমরা আগেও বলছি আমাদের ক্লাসে, অফলাইন ক্লাসে। সো গ্রিক শব্দ যেটা বেসিক্যালি বলতে বোঝায় কি তিনটি কোণ, তিনটি কোণ। ঠিক আছে, তিনটি কোণ। হ্যাঁ, বা আমরা বলতে পারি ত্রিভুজের কথা আমরা বলতে পারি, ত্রিভুজের কথা আমরা বলতে পারি। ঠিক আছে, সো ত্রিকোণমিতি খুব সহজ করে বলতে বোঝায় কি যে তিনটি কোণ আর তিনটি বাহুর যে পরিমাপ আর এদের সাথে যে সম্পর্কিত বিষয়ের আলোচনা, সেটাই হচ্ছে কি আমার ত্রিকোণমিতির কনসেপ্টকে বোঝায়। হ্যাঁ, সো তিনটি কোণ ও তিনটি বাহু একটু লিখে দিই ছোট করে জাস্ট। তিনটি কোণ, তিনটি কোণ ও তিনটি বাহুর পরিমাপ, তিনটি বাহুর পরিমাপ এবং এদের সাথে সম্পর্কিত বিষয়ের আলোচনা, এদের সাথে সম্পর্কিত সম্পর্কিত বিষয়ের আলোচনা, বিষয়ের আলোচনায় বেসিক্যালি ত্রিকোণমিতিক আলোচনা। ওকে, এখন এই যে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি আমাদের বিভিন্ন কাজে লাগে। আমরা যখন প্র্যাকটিক্যাল প্রবলেম কিছু সলভ করব, আমরা যখন দেখবো যে হচ্ছে নদীর বিস্তার নির্ণয় করবো, গাছের উচ্চতা নির্ণয় করবো, সব ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির কনসেপ্টটা লাগবে। হ্যাঁ, এই ত্রিকোণমিতিকে দুইটি শাখায় ভাগ করা যায়, তোমরা জানো হয়তো বা এটাও। সো আমরা যদি ত্রিকোণমিতি শাখায় ভাগ করি, শাখায় ভাগ করি, এই ত্রিকোণমিতিকে দুইটি শাখায় ভাগ করা যায়। একটি হচ্ছে আমার সমতলীয় ত্রিকোণমিতি, একটু লিখে ফেলবো কষ্ট করে, সমতলীয় ত্রিকোণমিতি, এগুলো এমসিকিউতে আসতে পারে। সমতলীয় ত্রিকোণমিতি, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে প্লেন ট্রাইগোনোমেট্রি। আরেকটা হচ্ছে আমাদের গোলকীয় ত্রিকোণমিতি। এইটুকু মনে রাখলে হচ্ছে যে দুইটা শাখায় বিভক্ত, একটা হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি যেটাকে আমরা বলি হচ্ছে প্লেন ট্রাইগোনোমেট্রি, আরেকটা হচ্ছে আমার গোলকীয় ত্রিকোণমিতি যেটাকে আমরা বলি হচ্ছে কি স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি। ঠিক আছে, সো স্ফেরিক্যাল স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি। আর এটা হচ্ছে আমার কি প্লেন ট্রাইগোনোমেট্রি। আমি পিটি দেখলাম, পি দিয়ে বুঝাচ্ছে প্লেন, আর হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ওকে, সো আমার মোটামুটি তো বেসিক যে কথাবার্তা গুলো আছে সেগুলো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কোন গ্রিক শব্দ থেকে আসছে, ত্রিকোণমিতি শাখা কয়টা, আর ত্রিকোণমিতি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সেটা মোটামুটি বোঝা গেছে। এখন আমরা পরবর্তীতে যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাতায় একটু ক্যাপশন দিব, দেখো হচ্ছে জ্যামিতিক কোণ, খাতায় লেখা হচ্ছে জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ, জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। এই দুইটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো আমরা। তোমরা এই দুইটা কনসেপ্ট নিয়েও জানো, সো যারা ভালো করে জানো একটু রিভিশন করে নিবো আর কি আমরা। ঠিক আছে, এখন জ্যামিতিক কোণের সংজ্ঞায়ন করার আগে আমি হচ্ছে একটু জাস্ট বেসিক কয়েকটা কথাবার্তা বলি, শোনো। দেখো আমরা যখন হচ্ছে
মানে দুইটা সরল রেখাকে পরস্পর মানে লম্বভাবে ছেদ করায়, তখন আমরা দুইটা কোয়াড্রেন্ট পাই, চারটা কোয়াড্রেন্ট পাই। হচ্ছে যদি ধরো এক্স এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম দুটি পরস্পর সেটি সরল রেখা যদি তাদেরকে ছেদ করে, অর্থাৎ খুব সহজ করে বলি যে দুইটা সরল রেখা যদি তাদেরকে পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে কিন্তু আমরা চারটা কোয়াড্রেন্ট পাই। ঠিক আছে, চারটা হচ্ছে কোয়াড্রেন্ট পাই, বা আমরা চতুর্ভাগ বলে থাকি, অর্থাৎ চারটা ভাগের একটা ভাগ আমরা পেয়ে থাকি। আমরা এটাকে বলি হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ ঠিক একইভাবে পরেরটাকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ, তারপর একটা তৃতীয়, আর সবারটা হচ্ছে ডান লাস্টে চতুর্থ চতুর্ভাগ, তাই না? সো দুইটা সরল রেখা তাদেরকে পরস্পর লম্বভাবে যদি ছেদ করে, তাহলে হচ্ছে আমরা চারটা চতুর্ভাগ পাই, যাদেরকে আমি নাম দিই প্রথম চতুর্ভাগ থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা যে কনসেপ্টের কথা বলবো, আমরা যে কোণ নির্ণয় করি একটু পরে দেখবো। আমরা বেসিক্যালি এই 360 ডিগ্রি কোণের মধ্যে সীমাবদ্ধ থাকি, অর্থাৎ কি এই যে শুরু করে এই যে কোণটা আছে, এই কোণের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, অর্থাৎ আমরা 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জের আমরা হিসাব করি। ওকে, তো এই যে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত কোণ নিয়ে আমরা আলোচনা করি, এটাকে বেসিক্যালি বলা হচ্ছে জ্যামিতিক কোণ। এটাকে বলা হচ্ছে জ্যামিতিক কোণ। সো একটু জাস্ট ছোট করে লিখে রাখো যে দুটি সরল রেখা একটি অপরটিকে ছেদ করলে একটি অপরটিকে ছেদ করলে ছেদবিন্দুস্থ স্থলে উৎপন্ন হয় হচ্ছে জ্যামিতিক কোণ। উৎপন্ন কোণকে জ্যামিতিক কোণ বলে। একটু লিখলে হচ্ছে উৎপন্ন কোণকে জ্যামিতিক কোণ বলে। সো নিশ্চয়ই বোঝা গেছে যে আমরা যে জ্যামিতিক কোণ নিয়ে কথা বলি, সো জ্যামিতিক কোণ কিন্তু আলটিমেটলি হচ্ছে কি আমার 360 ডিগ্রি বা 4 সমকোণের চেয়ে বেশি হবে না। হ্যাঁ, এটা ভালো করে একটু মনে রাখো, একটু সাইড নোট দিয়ে লিখে রাখো বা বক্স করে লিখে রাখো। তো জ্যামিতিক কোণের যে পরিমাণটা, জ্যামিতিক কোণের যে মানটা, সেটা 360 ডিগ্রি বা 4 সমকোণের কিন্তু বেশি হবে না। ঠিক আছে, আচ্ছা এখন একটু আসে যে আমরা এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ এভাবে দিয়ে গেলাম। হ্যাঁ, কারণ আমরা কোনটা হিসাব করতেছি কোন দিক থেকে একটু ভালো করে খেয়াল করে একটু মনে রাখার চেষ্টা করো যে আমরা মানে এন্টি ক্লকওয়াইজ হিসাব করে যাচ্ছি, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু কোনগুলাকে হিসাব করি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করতেছে। একটু পরে আমরা ধনাত্মক কোণ আর ঋণাত্মক নিয়ে পড়াশোনা করব, বাট জাস্ট ছোট করে এই জায়গাটাতে একটু মনে রাখো, আমরা যে কোণগুলো হিসাব করতেছি এই জায়গাটাতে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি এন্টি ক্লকওয়াইজ কোণের মানগুলো হিসাব করতেছি। যদি বলি আমরা এক অ্যাঙ্গেল এক্স ও ওয়াই, আমরা বলবো হচ্ছে 90 ডিগ্রি। যদি বলি হচ্ছে আমরা অ্যাঙ্গেল এক্স ও এক্স প্রাইম, সেটাকে বলি আমরা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা এন্টি ক্লকওয়াইজ কিন্তু হিসাব করে যাচ্ছি। আচ্ছা, তো জ্যামিতিক কোণের কনসেপ্টটা আশা করি বুঝতে পারার কথা। এবার আমরা একটু ত্রিকোণমিতিক কোণের কথা বলবো। ত্রিকোণমিতিক কোণ এটা আর কিছুই না, আমরা যেখানে জ্যামিতিক কোণটাকে একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ করে ফেলতেছি, চার সমকোণের মধ্যে আবদ্ধ করে ফেলতেছি। ত্রিকোণমিতিক কোণটার আলটিমেটলি কোনো রেঞ্জ নাই, অর্থাৎ তুমি বলতে পারো কি সাপোজ হচ্ছে 720 ডিগ্রি হইতে পারে, বা হচ্ছে 810 ডিগ্রি হইতে পারে, অর্থাৎ যে কোনো কোণের ক্ষেত্রে হচ্ছে ত্রিকোণমিতিক কোণটা হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে, কথা বুঝছো না বুঝো নাই যে আমরা যখন ত্রিকোণমিতিক কোণ হিসাব করব, তখন আসলে কোণের মান যে কোনো কিছু হইতে পারে, সেটা মাইনাস ইনফিনিটি থেকে বলতে পারো, মানে প্লাস ইনফিনিটি, যে কোনো কিছু হইতে পারে। সো ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই, যে কোনো ক্ষেত্রে হইতে পারে। এখন তুমি আমাকে বলতে পারো যে আমি কিভাবে ভিজুয়ালাইজ করবো বা কিভাবে আমি চিন্তা করবো। ব্যাপারটা এরকম ধরনের যে ধরো তুমি হচ্ছে একটা, মনে করো কাউকে ডিরেকশন দিলা যে তুমি একবার চক্কর দেওয়ার পরে তুমি আরেকবার চক্কর দাও। ব্যাপারটা এরকম ধরনের যে একবার 360 ডিগ্রি ঘুরলা, দেন তুমি আবার পুনরায় 360 ডিগ্রি ঘুরলা, এই যে দুইটা তুমি চক্কর দিচ্ছ, তার মানে তোমাকে আলটিমেটলি দুইবার অর্থাৎ 720 ডিগ্রি হচ্ছে কি ঘোরা লাগতেছে। সো এটা বেসিক্যালি ত্রিকোণমিতিক কোণটাকে বোঝাচ্ছে যে আমি আলটিমেটলি কতবার করে পথ অতিক্রম করতেছি। হ্যাঁ, যেমন ধরো তোমাকে আমি বললাম যে আমি একবার তুমি হচ্ছে পুরোটা রাউন্ড দিই, দেন তুমি আরেকটু সামনে আগাবা, তার মানে বোঝাচ্ছে কি 360 ডিগ্রি এর চেয়ে বেশি। ধরো এটা 390 ডিগ্রি। ওকে,
সো আশা করি বুঝতে পারার কথা যে ত্রিকোণমিতিক কোণটা মানে কি। এখন এখানে আরেকটা প্রশ্ন চলে আসে বা তোমাদের মনে হয়তো বা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে আচ্ছা আমি কেন মাইনাসটা ইন্ট্রোডিউস করলাম, কেন আমি মাইনাসের কথা বললাম, মানে কোণের মান কি মাইনাস হতে পারে কিনা। হ্যাঁ, কোণের মান কিন্তু মাইনাস হতে পারে, যেটাকে আমরা বলি ঋণাত্মক কোণ। সো যেখানে মাইনাস ইনফিনিটি লিখলাম সেখানে তুমি চাইলে ঋণাত্মক কোণ লিখে রাখতে পারো, ঋণাত্মক কোণ। আর এটা হচ্ছে কি আমার ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ আর হচ্ছে ধনাত্মক কোণ। তো এই যে ঋণাত্মক কোণ লিখলাম আর ধনাত্মক কোণ লিখলাম, যেখানে তুমি ঋণাত্মক কোণ লিখলাম আমরা সেখানে জাস্ট ছোট্ট করে টান দিয়ে লিখে ফেলো হচ্ছে ক্লকওয়াইজ। অর্থাৎ তুমি যখন কোণের মানটা ক্লকওয়াইজ হিসাব করতে যাবা তখন কোণটাকে বলি হচ্ছে আমরা ঋণাত্মক কোণ। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো তোমরা সহজে বুঝতে পারবা। ধরো তোমাকে একটা রশি আছে, ধরো এটাকে বললাম হচ্ছে আমি ও ওয়াই। ধরো একটা রশি আছে হচ্ছে ও ডাবল প্রাইম দিলাম, ও ওয়াই ডাবল প্রাইম দিলাম, ঠিক আছে? তাহলে আরো সুবিধা হবে তোমাকে বোঝানোর জন্য। তোমাকে আমি বললাম যে ও ওয়াই প্রাইমের মান কত। আমাকে হচ্ছে যে কেউ একজন বললো যে ওকে ফাইন মামা, আমরা কি করলাম, আমরা বেস লাইন ধরলাম হচ্ছে এটাকে, এক্স অক্ষকে বেস লাইন ধরে আমরা ক্লকওয়াইজ গেলাম। ধরো এটাকে হচ্ছে 30 ডিগ্রি তুমি পেলে, 30 ডিগ্রি। যেহেতু তুমি এখানে ক্লকওয়াইজ হিসাব করলা, ক্লকওয়াইজ হিসাব করা বলতে বোঝাচ্ছে তুমি এটাকে ঋণাত্মক কোণ হিসেবে চিন্তা করলা, তার মানে -30 ডিগ্রি তখন তোমাকে বলতে হবে, তোমাকে তবে -30 ডিগ্রি বলতে হবে। কেন -30 ডিগ্রি বলতেছি, আমি আবারও ঘুরে ফিরে একই কথাই বলবো যে আমি যদি ক্লকওয়াইজ কোণটাকে হিসাব করতেছি, অর্থাৎ এক্স অক্ষের সাথে তুমি ক্লকওয়াইজ কোণটাকে হিসাব করতেছো, তখন সেটা ঋণাত্মক কোণ হয়ে যাচ্ছে। তার মানে সামাপ করলে কি দাঁড়ায় যে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সমান্তরালে, এক্স অক্ষের সাথে লিখি, এক্স অক্ষের সাথে যদি কোণটাকে তুমি হচ্ছে ক্লকওয়াইজ চিন্তা করো বা ক্লকওয়াইজ হিসাব করো, সেটাকে আমরা বলি হচ্ছে কি ঋণাত্মক কোণ। ঠিক এই কোণটাকে যদি আমরা মামা একদম এন্টি ক্লকওয়াইজ হিসাব করতাম, এটা কি হই দেখো, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণের চেয়ে বেশি আসতো। ধরে নিলাম হচ্ছে যেহেতু 30 ডিগ্রি আছে তার মানে 330 ডিগ্রি, ধরো হচ্ছে 330 ডিগ্রি। তার মানে তুমি যদি এন্টি ক্লকওয়াইজ চিন্তা করতা কোনটার মান কত আসতো, 330 ডিগ্রি। এখন খুব সহজে হিসাব করা যায়, তুমি যখন মাইনাসটা করে ফেললা তার মানে তোমার 360 থেকে ওই মানটা বাদ দিলে কিন্তু এন্টি ক্লকওয়াইজ যে কোণটা আছে সেই কোণটার মান চলে আসে। এটা পজিটিভ কোণ। কেন পজিটিভ কোণ? কারণ আমরা কোণটাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে চিন্তা করছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মেজার করছি, বা আমরা এটাকেও বলতে পারি যে আমরা এটাকে এন্টি ক্লকওয়াইজ হিসাব করছি। তার মানে একদম সাম আপ করে দুইটা কথা বলবো, যখন তুমি কোণকে এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করবা সেটা হচ্ছে তোমার ধনাত্মক কোণ, এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যখন তুমি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করবা তখন সেটা হচ্ছে কি ঋণাত্মক কোণ। সো আশা করি এই দুইটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? লাইন বুঝছো? জি মামা। আচ্ছা, এবার তাহলে আমরা জাস্ট দুইটা একটু উদাহরণ দেখবো, যে এটা আসলে মানে খুব সহজ জিনিস, জাস্ট একটু দেখবো। তো তোমাকে আমি জাস্ট সাপোজ বললাম হচ্ছে ধরো 430 ডিগ্রি, তোমাকে আমি বললাম হচ্ছে 545 ডিগ্রি। হ্যাঁ, এই দুইটা কোণকে তুমি একে দেখাবা যে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করে। তার আগে একটু বলে নেওয়া ভালো, আর একটু বলে নেওয়া ভালো যে যখন তুমি হচ্ছে মানে জাস্ট মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বা আমরা নর্মালি যেভাবে কোণ হিসাব করি একটু মনে রাখবা, এই সেগমেন্টটা হচ্ছে মানে 0 to 90, তো বুঝোই এটা হচ্ছে কত, যে আলটিমেটলি 91 থেকে শুরু করে 180 ধরতে পারো, এটা হচ্ছে 181 থেকে শুরু করে 270, এটা ধরো 271 থেকে হচ্ছে 360 পর্যন্ত। জানো যখন তুমি নর্মালি আমরা যেভাবে হিসাব করি কোণকে সেটাকে হিসাব করলে, কিন্তু তুমি যখন হচ্ছে ঋণাত্মক কোণের কথা চিন্তা করবা তখন কিন্তু একটু চেঞ্জ চলে আসবে। কিরকম চেঞ্জ চলে আসবে একটু খাতায় লিখে রাখো, যে তখন হচ্ছে এই ঘরটার মান কত, এটা তো 0 থেকে শুরু, তার মানে এখানে 1 থেকে শুরু করে কত, -1 থেকে শুরু করে হচ্ছে এই ঘরটা হচ্ছে -90 আর কি, ঠিক আছে? আমি একবার লিখে ফেলতেছি, মানে -0 থেকে শুরু করে একদম 90 পর্যন্ত এই ঘরটা। দেন এটা কত হবে, -91 থেকে শুরু করে -180, এটা হচ্ছে -181 থেকে শুরু করে -270, এটা -271 থেকে এটা হচ্ছে -360, ঠিক আছে? সো যখন তুমি ঋণাত্মক দিকে হিসাব করবা বা ঋণাত্মক কোণ নিয়ে কাজ করবা তখন কিন্তু কোয়াড্রেন্ট গুলোর মানগুলো কিন্তু রিভার্স অর্ডারে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু আসি 430 ডিগ্রি বা তোমাকে র্যান্ডমলি কোনো একটা কোণ বললে তুমি আসলে কিভাবে অ্যাপ্রোচ করবা সেটাকে সলভ করার জন্য। হ্যাঁ, সবসময় মনে রাখবো তুমি চেষ্টা করবে এটাকে 90 ডিগ্রির হচ্ছে 90 ডিগ্রি এর গুণিতক আকারে প্রকাশ করতে, 90 ডিগ্রি এর হচ্ছে গুণিতক আকারে প্রকাশ করতে, গুণিতক আকারে প্রকাশ।
এটা করে ফেললে তোমার হচ্ছে ঝামেলাটা একদম সহজ হয়ে যায়। ঠিক আছে, তোমার কাজ হবে কি এটাকে 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করা। এখন দেখো তুমি যদি 430 ডিগ্রির দিকে যেতে চাও, তোমাকে 4 নং 36, তার মানে কি তোমাকে 4 বার গুণ করতে হবে। 4 নং 36, তার মানে কি 90 ডিগ্রি ইন্টু হচ্ছে 4। কেন 90 ডিগ্রি করে হিসাব করতেছে? আমার জন্য কোয়াড্রেন্ট গুলো হিসাব করা সুবিধা হয়ে যায় তখন, কারণ একটা 90 ডিগ্রি মানে কি একটা কোয়াড্রেন্ট হচ্ছে অতিক্রম করা, তাই না? সো 430 ডিগ্রি যদি আমি হিসাব করতে চাই, 4 নং 36, 5 নং 45, 5 করলে বেশি হয়ে যায়, তার মানে আমি কম করে করতেছি। দেখো 4 নং 36 করলাম, প্লাস আমাকে যোগ করা লাগবে কত? 36 এর সাথে 70 যোগ করতে হবে, 70। ঠিক আছে, 70 যোগ করলে কত? 430 ডিগ্রি আছে। সো তুমি এখন খুব সহজে কি আমি কোন কোয়াড্রেন্ট আছে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। কিভাবে বের করে ফেলতে পারবো? আগে 4 বার ঘুরবে, 1 2 3 4। ঠিক আছে, 4 বার ঘুরলো, 4 বার ঘুরার পরে আরো সে 70 ডিগ্রি পরিমাণে হচ্ছে গেল। সো তার মানে বুঝতে পারতে 430 ডিগ্রি যে কোণটা আছে সেটা আমার হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। কেউ না বুঝতে পারলে প্লিজ বলবো আমাকে, হ্যাঁ? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। আমি আরেকবার বলতেছি, আমি কি করলাম, আমার যে কোণের মানটা দেয়া থাকবে সেই কোণের মানটাকে আমি হচ্ছে 90 ডিগ্রি গুণিতক আকারে প্রকাশ করে ফেলবো। সো 90 ডিগ্রি গুণিতক আকারে প্রকাশ করলে কি দেখো কি আসে, দেখো 90 × 4 মানে হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, তার সাথে যদি আমি আরো 70 ডিগ্রি যোগ করি আমি পাবো হচ্ছে 430 ডিগ্রি। কেন 90 ডিগ্রি আকারে প্রকাশ করলাম? কারণ আমার জন্য হিসাব করাটা সুবিধা হবে, 4 বার করে আমাকে ঘোরা লাগবে। তো দেখো 4 বার করে ঘুরলাম, 1 2 3 4, তার মানে আমাকে একটু বন্ধু কভার হয়ে গেল। দেন আমাকে আরো 70 ডিগ্রি পরিমাণে যাওয়া লাগবে। তো যদি আমি আরো 70 ডিগ্রি যাই, আমি যাবো কি প্রথম কোয়াড্রেন্টে চলে আসলাম। ঠিক একই ভাবে তোমরা আমাকে একটু বলো তো 545 ডিগ্রি যে কোণটা আছে, সেই 545 ডিগ্রি কোণটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত বলো তো একটু বের করে। 545 ডিগ্রি যে কোণটা আছে সেটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত হবে? মামা তৃতীয়টাতে। তৃতীয়টাতে? কিভাবে করছো শুনি একটু। মামা এটাকে হচ্ছে 90-এর গুণিতক হিসেবে হিসাব করেছি, তাহলে হয় 90 ডিগ্রি ইন্টু 6। তো তারপরে এটা যেটা বাকি থাকে 5 ডিগ্রি বাকি থাকে, তো ওইটা জাস্ট অ্যাড করে নিয়েছি। ভেরি গুড। তার মানে দেখো 6 নং 54, 6 নং 54 540 আছে, আমি 6 বার আসবো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, তার মানে এই 6 বন্ধু আসলে এই এই পার্টটাতে আমরা আসি। দেন আরো 5 ডিগ্রি বাকি থাকে, আরো 5 ডিগ্রি বাকি থাকা মানে কি আমি এটাতে হচ্ছে প্রবেশ করবো, এটাতে আমি হচ্ছে প্রবেশ করবো। তার মানে এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সো তোমরা এগুলো জানো, খুব সহজ। সো আমরা আগে হচ্ছে শুধুমাত্র 360 ডিগ্রি পর্যন্ত হিসাব করতাম, এখন আমরা যে কোনো কোণ নিয়ে হিসাব করবো। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো তো 1272 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্টে আসবে? বলো 1272 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্টে আসবে? সব করে একটু বলো। তো তোমার কাজ হবে কি, তুমি হচ্ছে এটাকে 90 ডিগ্রি হচ্ছে গুণিতক আকারে প্রকাশ করে বাকিটা হচ্ছে প্লাস করে দিবা, আর দেন হচ্ছে হিসাব করবা যে কোন কোয়াড্রেন্টে আছে। মামা তৃতীয়টাতে। মামা হ্যাঁ বলো। আমার তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ফাইন। কিভাবে করছো শুনি একটু ব্যাখ্যা করো। মামা এই নাজিয়া, ক্লাস দিচ্ছি মামা। হ্যাঁ ব্যাখ্যা করো শুনি জানি। মামা 90 ডিগ্রি এর গুণিতক আকারে প্রকাশ করেছি, তাহলে হচ্ছে 14 হয়। 90 ডিগ্রি ইন্টু 14। 90 14 গুণ করলে কত কত আসে? 1260 আসে, 1260। 1260 আরো আসে। তখন হ্যাঁ আরো 12 ডিগ্রি বাকি থাকে, তো ওইটা যোগ করে নিলে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আসে। সো দেখো কি করলো জারিন, জারিন হচ্ছে যে এইটাকে হচ্ছে 90 ডিগ্রি গুণিতক আকারে প্রকাশ করলো। তো 14 বার হচ্ছে 90 কে গুণ করলে আসে 1260, তার সাথে 12 যোগ করবো আমরা, হ্যাঁ। সো 14 বার মানে রাউন্ড করা কি দেখো খেয়াল করে, এক, এই যে দেখো এটা 4, এবার ঘুরলে 12 বন্ধু আসে, 12 বন্ধু ঘুরলে এই বন্ধু আসে 12 13 14, 14 মানে এই ঘরটাতে। বাট আমাকে 12 ডিগ্রি আরো এক্সট্রা যাওয়া লাগবে। সো এইটা হচ্ছে আমার ঠিক 15 নাম্বার ঘরটা, ঠিক আছে, মানে পরের ঘরটা আর কি। পরের ঘরটা কত? তৃতীয় চতুর্ভাগে। সো 1272 ডিগ্রি কোণটাও কি আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
তার মানে বোঝা গেছে নিশ্চয়ই যে আমাকে যে কোনো কোণ দিলে সেটা আমি কত ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্টে আছে সেটা কিন্তু আমি খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আচ্ছা, সাফা বুঝছো? সাফা, জি মামা। অস্মিতা কি আছে আমাদের সাথে? জি মামা। অস্মিতা বুঝছো? জি মামা। আচ্ছা, এবার আমরা তাহলে একটু নেগেটিভ কোণ নিয়ে একটু কথাবার্তা বলি। একই জিনিস মানে দুইটা সেম জিনিস, একটা যাবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যাবে জাস্ট ক্লকওয়াইজ। ওকে, সো বলো -520 ডিগ্রি কথা আমি বললাম, -520 ডিগ্রি। ঠিক একই ভাবে তোমরা কি করবা, এটাকে হচ্ছে কি করবা যে 90 ডিগ্রির যে অনুপাত আছে সেই 90 ডিগ্রির যে গুণিতক আছে সেই গুণিতক আকারে প্রকাশ করে প্লাস মাইনাস যেভাবে সুবিধা সেভাবে করলেই হচ্ছে। তো দেখো, তুই যদি মানে 520 ডিগ্রি করো তাহলে 90 ডিগ্রি গুণিতক হিসেবে বললে কি হয়, 5 নং 45, 6 নং 54। সো তুমি ধরো হচ্ছে করলা -90 ডিগ্রি ইন্টু হচ্ছে 5, তাহলে কত আসে? এটাকে গুণ করলে কত আসে? আসে হচ্ছে 540। 5 নং 45 করলে 540 আসে। বাট আমার কোনটা কত, 520 ডিগ্রি না? তার মানে আমাকে আরো কি করা লাগবে, আরো হচ্ছে আমাকে 70 কিন্তু অ্যাড করা লাগবে, আরো হচ্ছে আমাকে 70 কিন্তু অ্যাড করতে হবে। এখন তাহলে আমাকে বলো এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত হবে। দেখো, যেহেতু আমি 90-কে 5 বার করে গুণ করলাম, 90-কে আমি 5 বার করে গুণ করতে কি আছে দেখো, 1, এটা 1 তো গেল, দেন হচ্ছে 2, 2 গেল, 3, 3 গেল, 4, 4 গেল। সো 4 বার কিন্তু আমি করে ফেললাম। এবার আমি ডিফারেন্ট কালার দিচ্ছি, ধরো এই 5, এই 5 আমি করে ফেললাম, ঠিক আছে? সো দেখো আমি জাস্ট ঘুরে কিন্তু চলে আসলাম, দেখো 5 চলে আসলাম। বাট এখন আরো -70 যাব। এখানে -70 বলতে কি বোঝায়? -70 বলতে বোঝায় কি ক্লকওয়াইজ যাব আমি আরো কি -70 পরিমাণ। সো আরো যদি আমি 70 যে আমি এই ঘরটাতে যাব, সো এই ঘরটা কত আমার থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তার মানে -520 ডিগ্রি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আমি আরেকবার করে বলতেছি, ভালো করে একটু খেয়াল করো। আমি কি করলাম, -520 ডিগ্রি, -520 ডিগ্রি দেখেই বুঝে ফেললাম যে এটা হচ্ছে একটা হচ্ছে ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ মানে কি, যে কোণটাকে আমি এক্স অক্ষের সাপেক্ষে আমি ঘড়ির কাঁটার দিকে হিসাব করব। সো 520 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি গুণিতক আকারে প্রকাশ করলাম আগে, 90 ইন্টু 5 450, তার সাথে আরো 70 হচ্ছে কি আমি অ্যাড করলাম, অ্যাড করলে আমার 520 পরিমাণ আসে। সো আমি কি করলাম, যেহেতু 5 বার রাউন্ড দেওয়া লাগছে, আমি হচ্ছে ক্লকওয়াইজ 5 বার রাউন্ড দিলাম, এই পোর্শনটাতে আসি। দেন আমাকে আরো -70 পরিমাণে যাওয়া লাগে। -70 মানে কি, আমাকে ক্লকওয়াইজ আরো 70 যাইতে হবে। সো আরো 70 গেলে কোন চতুর্ভাগে আমরা প্রবেশ করব, তৃতীয় চতুর্ভাগে আমরা হচ্ছে প্রবেশ করব, ঠিক আছে? সো আই হোপ বুঝে গেছো। আচ্ছা, বুঝছো সবাই? জানেন, বুঝছো? জি মামা। মাইমুনার মনে হয় মাইকি সমস্যা, আই হোপ মাইমুনা বুঝে গেছে, যদি থাকে সে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রবলেমটার কথা বলি, তোমাদেরকে করতে দিই একটা। তোমরা হচ্ছে আমাকে 745 ডিগ্রি, -745 ডিগ্রি, এটা কোন কোয়াড্রেন্ট আছে সেটা একটু বের করে আমাকে বলো। -745 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমাকে একটু বলো। মামা মামা চতুর্থ। সাফা বললা চতুর্থ, আরেকজন কে বললা শুনি নাই। মামা চতুর্থ কোয়াড্রেন্টে। চতুর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা, কিভাবে ব্যাখ্যা করছো, আনসার করছো একটু বলো তো। মামা প্রথমে 90 এর গুণিতককে নিয়েছি, যে এখানে হচ্ছে 90 ইন্টু 8 হবে, তাহলে 720। আর 720 আর যেটা বাকি থাকে ওইটা। ওকে ওকে, ঠিক আছে। তাহলে 720 মানে 8 বার রাউন্ড দিবে, সেটা বলে ফেললো অলরেডি। সো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, ঠিক এখানেই 8 বার আসে। 8 বার করার পরে আরো -25, আরো -25 বলতে বোঝায় যে আমি ঘড়ির কাঁটার দিকে আরো -25 পরিমাণে যাব। সো এটা তার মানে আলটিমেটলি এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। সো যদি কোন আঁকতে হয়, এটা কোন এঁকে ফেলবা, কোন এঁকে বলবা এটা হচ্ছে আমার, মানে একটু রাউন্ডটা দেখাবা কি, যে একবার ঘুরে আসছে, আরেকবার ঘুরে দেন হচ্ছে এই কোণটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে -7
45 ডিগ্রি। আগেরটা কি করা লাগতো, আগেরটা যেহেতু হচ্ছে কয়বার ঘুরছিল, 5 বার ঘুরছিল, সো আগেরটা যেহেতু 5 বার ঘুরছে, একবার ঘুরে আসছে, ঘুরে এই পর্যন্ত আসছে, সো আগেরটা ছিল এরকম টাইপের, এটা ছিল হচ্ছে আমার -520 ডিগ্রি। ওকে, আচ্ছা। সো আমার আমার মনে হয় এখন তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিতে বেসিক্যালি ডিফারেন্সটা কোন জায়গাটাতে। আমরা একটাতে শুধুমাত্র 360 ডিগ্রি পদ হিসাব করে থাকি, আর ত্রিকোণমিতিক কোণটা যখন আমরা হিসাব করি বা যখন আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে আমরা হচ্ছে প্রবলেম সলভ করি, তখন আসলে কি আমরা একদম -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি যে কোনো মান নিয়ে কিন্তু কাজ করতে পারি। ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে, দেখো, কোণ পরিমাপের একক। সো খাতা ক্যাপশন লিখো হচ্ছে কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের একক। সো আমরা এখানে দুইটা একক নিয়ে বেসিক্যালি কথা বলবো। সো লেখা হচ্ছে কোন কোণের মান বা পরিমাণ নির্ণয়ে সাধারণত দুই প্রকার একক ব্যবহার করা হয়। সো জাস্ট এটা লিখে রাখো যে দুই প্রকার, লিখলেই হচ্ছে যে আমরা দুই প্রকার একক নিয়ে কথা বলবো। সো কোন কোণের মান বা পরিমাণ নির্ণয়ে সাধারণত দুই প্রকার কোণের একক হচ্ছে ব্যবহার করে থাকি আমরা। একটা হচ্ছে লেখো ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, যেটাকে আমরা বলি হচ্ছে সেক, লিখে ফেলি, সিস্টেম। আরেকটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। তো আমরা যে কোণের এককটা হিসাব করি, সেই কোণের এককটা বেসিক্যালি আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করে হচ্ছে কোণের পরিমাণের এককটা নির্ণয় করে। একটা হচ্ছে আমার ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে আমার বৃত্তীয় পদ্ধতি। সো এটাতে এমসিকিউতে আসতে পারে যে কয়টা পদ্ধতি আমরা বেসিক্যালি ব্যবহার করি, দুইটা, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এখন আমরা দুইটা পদ্ধতি নিয়ে হচ্ছে আলাদা করে কথা বলবো। সো খাতা একটু ক্যাপশন দিয়ে ফেলো এখন যে ষাটমূলক পদ্ধতি, খাতা ক্যাপশন দেওয়া হচ্ছে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি। সো ষাটমূলক পদ্ধতি লিখে প্রথম যে পয়েন্টটা লিখবো সেটা হচ্ছে যে ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। সো সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়, লিখে ফেলো কষ্ট করে একটু, সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়, একক ধরা হয়। ওকে, এখন বেসিক্যালি ষাটমূলক পদ্ধতিতে কি করা হয় তোমরা জানো নিশ্চয়ই, তোমরা হয়তো অনেকে ম্যাথগুলো করে ফেলছো, যে তোমরা 8.1 ক্লাসে করানো হয়েছে। আমরা যে এক সমকোণ ধরি, এক সমকোণ আমরা জানি হচ্ছে 90 ডিগ্রি, আমরা জানি হচ্ছে এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে সমান যদি 90টা ভাগে তুমি ভাগ করো, এই 90ডিগ্রিকে তুমি যদি সমান 90 ভাগে ভাগ করো বা বিভক্ত করো, তখন প্রত্যেকটা ভাগকে আমরা বলে হচ্ছে 1 ডিগ্রি। তো লিখে ফেলো এই পদ্ধতিতে এক সমকোণ বা 90 ডিগ্রিকে সমান 90 ভাগে বিভক্ত করে 90 ভাগে বিভক্ত করে প্রতি ভাগকে 1 ডিগ্রি ধরা হয় বা বলা হয়, লিখতেও পারো। অর্থাৎ আমি যদি সমকোণকে 90টা স্লাইসে ভাগ করি, প্রত্যেকটা স্লাইস হচ্ছে আমার 1 ডিগ্রির সমান। ওকে, আচ্ছা, সো নিশ্চয়ই বুঝে গেছো 2 নাম্বার লাইনটা। এখন 3 নাম্বার যে লাইনটা নিয়ে কথা বলবো, সেই 3 নাম্বার লাইনটা হচ্ছে, এখন তুমি যদি একটা ডিগ্রিকে নিয়ে কাজ করো, ধরো একটা স্লাইস নিয়ে কাজ করো, সেই স্লাইসকে তুমি যদি আবার 60টা ভাগে ভাগ করো, সেই 60টা ভাগকে আমরা প্রত্যেক ভাগকে বলি 1 মিনিট। লিখে ফেলো 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগ হচ্ছে কি আমার 1 মিনিট, ভাগ করলে প্রত্যেক ভাগ হচ্ছে কি আমার 1 মিনিট।
1 মিনিট। ঠিক আছে, সো মিনিটকে অনেক সময় আমরা হচ্ছে এভাবে প্রকাশ করে থাকি, একটা উপরে দাগ দিয়ে রাখি, তোমরা জানো নিশ্চয়ই। সো আমরা দেখলাম হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে আমরা সমকোণকে একক ধরি, দেন সমকোণকে আমরা যদি 90 ভাগে ভাগ করি, প্রত্যেক ভাগকে আমরা বলি 1 ডিগ্রি। সেই 1 ডিগ্রিকে যদি আমরা 60টা স্লাইস করি, প্রত্যেকটা স্লাইস হচ্ছে 1 মিনিট। আর এই যে 1 মিনিট আমি পাইলাম মামারা, এই 1 মিনিটকে যদি আমি আবার 60 ভাগে ভাগ করি, প্রত্যেকটা স্লাইস হচ্ছে 1 সেকেন্ড। তো লিখে ফেলো যে 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগ হবে 1 সেকেন্ড। প্রত্যেক ভাগ হবে হচ্ছে আমার 1 সেকেন্ড বা 1 সেকেন্ড। ঠিক আছে, তো নিশ্চয়ই বোঝা গেছে 4টা পয়েন্ট। লাস্ট একবার বলতেছি, আমরা সমকোণে একক ধরবো, 90 ভাগে ভাগ করব, প্রত্যেক ভাগ হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করব, প্রত্যেক ভাগ হচ্ছে 1 মিনিট। সেই 1 মিনিটকে আবার 60টা স্লাইসে ভাগ করলে প্রত্যেকটা স্লাইস হচ্ছে 1 সেকেন্ড। সো আমরা জাস্ট একটা বক্স করে একটু লিখে ফেলবো, নিচে একটু বক্স করে লিখে ফেলবো, কষ্ট করে আরেকবার। অর্থাৎ লেখো 60 সেকেন্ড, লেখো 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 1 সমকোণ। ঠিক আছে, 1 সমকোণ, জাস্ট একটু বক্স করে লিখে ফেলো। 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি, 90 ডিগ্রি সমান হচ্ছে 1 সমকোণ। ঠিক আছে, তো আশা করি ষাটমূলক পদ্ধতির যে ব্যাপারটা, যদি আমরা 60 ভাগে ভাগ করে থাকি বেসিক্যালি সেগমেন্ট গুলোকে, এই জন্য এটাকে ষাটমূলক পদ্ধতি বলে থাকে। সো মোটামুটি কিন্তু বোঝা গেছে যে ষাটমূলক পদ্ধতি কি নিয়ে আলোচনা করে। আমরা এটা নিয়ে ম্যাথ করব, প্রবলেম সলভ করব। তার আগে আমরা যাব হচ্ছে একটু পরবর্তী যেটা আছে যে বৃত্তীয় পদ্ধতি, সেই বৃত্তীয় পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। সো আমরা আরেকটু দেখি যে আমরা হচ্ছে বেসিক্যালি কোন পরিমাপের একক নিয়ে আলোচনা করছিলাম। দুই ভাবে কোনকে আমরা দুই পদ্ধতিতে আমরা আলোচনা করতে পারি, একটা ছিল ষাটমূলক পদ্ধতি, একটা ছিল বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম, 4টা সেগমেন্ট নিয়ে কথাবার্তা বললাম। আমরা লাস্টে হচ্ছে একসাথে বক্স করে লিখে ফেললাম 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ডিগ্রি, 90 ডিগ্রি 1 সমকোণ। এবার আমরা বৃত্তীয় কোণ নিয়ে কথা বলবো। সো বৃত্তীয় কোণ, সো 2 নম্বর ক্যাপশন দাও বৃত্তীয় কোণ। এখন এই বৃত্তীয় কোণ আলোচনা করার আগে তোমাকে রেডিয়ানটা বুঝতে হবে যে রেডিয়ান জিনিসটা কি। আমরা এখন এই বৃত্তীয় কোণের আন্ডারে সাব পয়েন্ট দিয়ে দেখবো হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, সো আমরা এখন একটু রেডিয়ান ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, রেডিয়ান আগে সংজ্ঞাটা লিখে ফেলি, সংজ্ঞা তোমরা জানো নিশ্চয়ই। রাখো, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে 1 রেডিয়ান কোণ বলে। তুমি জানো রেডিয়ান সি দ্বারা প্রকাশ করে, 1 রেডিয়ান কোণ বলে। তো লেখো এভাবে লিখি। আরেকবার বলতেছি যে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলি হচ্ছে রেডিয়ান কোণ। তো যদি একটু ছবিটা একটু এঁকে ফেলো, সবাই খাতার মধ্যে সাইড লিখতে পারো, নিচে আঁকতে পারো। সেটা যদি বৃত্ত তুমি আঁকো, সেই বৃত্তের মধ্যে তুমি যদি একটা বৃত্তটার কেন্দ্র ধরে হচ্ছে ও, ব্যাসার্ধ ধরে হচ্ছে আর, এটা হচ্ছে ওপি ব্যাসার্ধ, আর চাপটা ধরো হচ্ছে পি কিউ চাপ। সো আমরা রেডিয়ান কখন বলবো? আমরা রেডিয়ান তখনই বলবো যখন হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ওপি ইকুয়াল টু আর, আর হচ্ছে যে চাপ পি কিউ চাপ সমান। আমরা বলতে পারি কি ওপি সমান আর সমান পি কিউ, যাহা ওপি তাহাই আর, আর এটা হচ্ছে চাপ। অর্থাৎ চাপ আর ব্যাসার্ধ যখন সমান হচ্ছে তখন সেটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে আমার 1 রেডিয়ান। সো এখানে যে কোণটা আমরা পাচ্ছি আমরা, যে অ্যাঙ্গেল পি ও কিউ, সেই পি ও কিউ আমরা বলতেছি হচ্ছে 1 রেডিয়ান। অর্থাৎ ব্যাসার্ধ আর চাপ যখন সমান হয় সেটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি হচ্ছে 1 রেডিয়ান। সো অ্যাঙ্গেল পি ও কিউ হচ্ছে 1 রেডিয়ান। সো আশা করি রেডিয়ানের সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেছে এবং ছবিটা কিভাবে আঁকা লাগবে এবং কিভাবে লিখতে হবে সেটা নিশ্চয়ই বুঝে গেছো। এবার আমরা বৃত্তীয় যে পদ্ধতি, সেই বৃত্তীয় পদ্ধতির কথা একটু বলবো। সো খাতা একটু লিখবো আমরা সংজ্ঞাটা। দেখো হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে
আমি জানি মোটামুটি বুঝতে সমস্যার কথা নয়, তাই তোমাদেরকে অত অ্যাড্রেস করতেছি না। যদি কোথাও কারো বুঝতে সমস্যা আমাকে তখনই জিজ্ঞাসা করে ফেলো। হ্যাঁ, সো বৃত্তীয় পদ্ধতিতে এক রেডিয়ান কোণকে এক রেডিয়ান কোণকে এক রেডিয়ান কোণকে হচ্ছে কোণ পরিমাপের একক ধরা হয়। কোণ পরিমাপের একক ধরা হয়। সো আগে আমরা একটু আগে দেখে আসলাম যে একক ধরা হয়। একটু আগে আমরা যখন ষাটমূলক পদ্ধতি নিয়ে পড়াশোনা করলাম, আমরা দেখলাম সমকোণকে আমরা হচ্ছে কোণ পরিমাপের একক হিসেবে ধরলাম। বাট যখন আমরা বৃত্তীয় পদ্ধতি নিয়ে কথা বললাম বা কথা বলছিলাম, সেক্ষেত্রে আমরা রেডিয়ান কোণকে হচ্ছে কি কোণ পরিমাপের একক হিসেবে ধরলাম। ওকে, সো পার্থক্যটা মনে রাখো, এমসিকিউতে কিন্তু আসে। ওকে, আচ্ছা। সো মোটামুটি আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কি কি আমরা পড়াশোনা করছি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা কয়েকটা জিনিস নিয়ে একটু পড়াশোনা করব। সবগুলোর প্রমাণ আসলে দেখাবো না, কিছু প্রমাণ, জাস্ট কিছু প্রমাণের হচ্ছে যে মানে মূল যে থিমটা সেটা নিয়ে কথা বলবো, আর একটা প্রমাণ হয়তোবা করে দিব যেটা পরীক্ষাতে আসে, সো ওটা দেখবো। আর বাকি যে প্রতিজ্ঞাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, এমসিকিউতে আসে। সো প্রথম যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো, বা এটাকে বেসিক্যালি বলে গণিতের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা বেসিক্যালি বলতে বোঝায় যে কিছু স্বীকৃত জিনিস, হ্যাঁ, স্বীকৃত জিনিস যেগুলো গণিত প্রমাণ করে। সো প্রতিজ্ঞা 1 বলে হচ্ছে কি, দেখো যে কোনো দুটি বৃত্তের, স্ব-স্ব পরিধি, স্ব-স্ব পরিধি অর্থাৎ তাদের নিজস্ব যে পরিধি ও ব্যাসের অনুপাত সমান। লিখে ফেলো কষ্ট করে প্রতিজ্ঞা 1টা, ব্যাসের অনুপাত সমান। সো প্রতিজ্ঞা 1 বলে যে যে কোনো দুটি বৃত্তের স্ব-স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। সো এটার আসলে ইন্ডিকেট কি করে, যদি তোমার হচ্ছে দুইটা ধরো হচ্ছে বৃত্ত থাকে, একটা ধরো বৃহত্তর বৃত্ত থাকলো, একটা ক্ষুদ্রতর বৃত্ত থাকলো, তখন যদি বৃহত্তর বৃত্ত নিয়ে তুমি চিন্তা করো, সেক্ষেত্রে হচ্ছে কি, দেখো বৃহত্তর বৃত্তের পরিধি, বৃহত্তর সরি বৃহত্তর বৃহত্তর বৃত্তের পরিধি ডিভাইডেড বাই কি বললাম, পরিধি আর ব্যাসের অনুপাত সমান, ডিভাইড বাই বৃহত্তর বৃত্তের ব্যাস, বৃহত্তর বৃত্তের ব্যাস। ঠিক আছে, বৃহত্তর বৃত্তের হচ্ছে ব্যাস, এটার যে অনুপাত ক্ষুদ্রতর বৃত্তের পরিধি, একটু লিখে ফেলো, ক্ষুদ্রতর বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ক্ষুদ্রতর বৃত্তের যে ব্যাস, এই দুইটা সমান হবে। আমি প্রমাণটা দেখালাম না, জাস্ট এটা একটু লিখে রাখো। সো বা এটাকে আমরা এভাবে লিখতে পারি মামা, সেটা হচ্ছে কিভাবে লেখা যেতে পারে, বা এটাকে এভাবে লেখা যায় যে বৃহত্তর বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ক্ষুদ্রতর বৃত্তের পরিধি। অর্থাৎ আমি আর যদি গুণ করে দেই, আর গুণ করে ব্যাপারটা এরকম আসে যে বৃহত্তর বৃত্তের পরিধি ডিভাইড বাই ক্ষুদ্রতর বৃত্তের পরিধি ইকুয়াল টু বৃহত্তর বৃত্তের ব্যাস ডিভাইডেড বাই ক্ষুদ্রতর বৃত্তের ব্যাস। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, ঠিক আছে, বৃহত্তর বৃত্তের ব্যাস। আমরা প্রতিজ্ঞা 1 থেকে যে ব্যাপারটা দেখতে পাইলাম, খুব সহজ করে যদি বলি যে আমরা দেখলাম হচ্ছে বৃত্তের যে পরিধি আর ব্যাসের যে অনুপাতটা আছে, সেই অনুপাতটা দুইটা বৃত্তের জন্য কি সমান হবে। সো আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছে প্রতিজ্ঞা 1টা। এবার আমরা হচ্ছে একটু পরবর্তীতে আসবো। সো পরবর্তী যে প্রতিজ্ঞা 2টা নিয়ে যেটা বলো, সেটা উপর এমসিকিউতে আসে। সো আমরা লিখবো প্রতিজ্ঞা 2, লেখো খাতার মধ্যে একটু প্রতিজ্ঞা 2। বাই দা ওয়ে, সেটা বোঝাই যায়, এটা মানে তুমি মানে আমাকে জিজ্ঞাসা করতো মামা এমনি বইলা গেলেন, কিছু বুঝাইলেন না, হইলো তো না। দেখো আমি জানি পরিধি মানে 2πr, আমরা জানি ব্যাস মানে হচ্ছে 2r, সো কাটাকাটি করলে তো মানে পাই আসে, হ্যাঁ তোমরা জানো নিশ্চয়ই। তো আমি এটা নিয়ে আর কথাবার্তা বললাম না, বোঝাই যাচ্ছে যে 2πr তুমি যেখানেই নাও না কেন, 2πr আর হচ্ছে 2r কাটাকাটি করলে পাই তো থাকে, তাই না? সো এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পারার কথা। এবার প্রতিজ্ঞা 2 নিয়ে কথা বলবো, প্রতিজ্ঞা 2। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমি একটু ওয়েট করি, আজানটা শেষ হোক। হ্যাঁ, wait.
একটা আর কয়টা ফেসওয়াশ আনছো? সো আশা করি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। সো আমরা প্রতীকের 2 নিয়ে এখন কথা বলবো। সেটা হচ্ছে বৃত্তের কোনো চাপ দ্বারা, একটু খাতা লেখো, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। সো দেখো, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। লেখা হইলে বইলো, বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। মামা লিখেছি। ওকে, ধরো একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, সেই বৃত্তের হচ্ছে ধরো হচ্ছে ও বি হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তটা ধরো হচ্ছে এ বি পি একটা বৃত্ত আছে, এবিসি ধরো একটা বৃত্ত, আর ও পি বা বিপি হচ্ছে তার চাপ, অর্থাৎ বিপি হচ্ছে এখানে হচ্ছে চাপ, বৃত্তচাপ, ও বি হচ্ছে আমার ব্যাসার্ধ, ঠিক আছে। এখন তোমাকে বলছে হচ্ছে যে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, আমরা জানি হচ্ছে পরিধির সাথে বৃত্তের কেন্দ্র যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। তো দেখো, পরিধির সাথে আমার ও বৃত্তের কেন্দ্র অ্যাঙ্গেল পিওবি উৎপন্ন করেছে, অ্যাঙ্গেল পিওবি উৎপন্ন করেছে, যেহেতু সে পরিধির সাথে কেন্দ্র অ্যাঙ্গেল পিওবি কোণ উৎপন্ন করেছে, আমরা বলতে পারি অ্যাঙ্গেল পিওবি হচ্ছে কি আমার কেন্দ্রস্থ কোণ, আর বিপি হচ্ছে কি একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে। বিপি হচ্ছে বৃত্তচাপ, অর্থাৎ এই বৃত্তচাপটা হচ্ছে কেন্দ্রের মধ্যে অ্যাঙ্গেল বিওপি চাপটা উৎপন্ন করছে। তোমাকে এই প্রতিজ্ঞাটা বা এই স্টেটমেন্টটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রস্থ অ্যাঙ্গেল পিওবি, কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল পিওবি, সেটা হচ্ছে আমার যে চাপ বিপি আছে সেই চাপ বিপি এর সমানুপাতিক। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো, দাঁড়াও আগে এটা একটু লিখে ফেলো, যে কেন্দ্রস্থ অ্যাঙ্গেল পিওবি সমানুপাতিক চাপ বিপি, সমানুপাতিক চাপ বিপি। লিখছো? জি মামা। মানে এটা খুব সহজে ভিজুয়ালাইজ করা যায়। কিভাবে ভিজুয়ালাইজ করা যায়? তোমার চাপটা যত বড় হবে কেন্দ্রস্থ কোণের মান তত বেশি হবে। তুমি যদি আরেকটা র্যান্ডমলি বৃত্ত চিন্তা করো, সেই বৃত্তের চাপটা যদি আরেকটু বড় নিয়েও কাজ করো, দেখো কোণটার মানও বড় আসবে। তার মানে যত বড় চাপ তত বড় কেন্দ্রস্থ কোণ। খুব সহজে বোঝা যাচ্ছে, যেহেতু কোণ বাড়লে চাপ বাড়লে কোণ বাড়তেছে, বা কোণটা যখন বাড়া চাপ তখন বাড়া, তার মানে কি এরা সমানুপাতিক। আমরা বলতে পারি কি যে এর কেন্দ্রস্থ কোণ আর যে চাপটা সেটাকে সমানুপাতিক হবে, বা গুছায় বললে কি দাঁড়ায়, যে বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তো আশা করি প্রতিজ্ঞা 2 নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমরা 2টা প্রতিজ্ঞা নিয়ে পড়াশোনা করে ফেললাম। প্রথমটা ছিল বেসিক্যালি হচ্ছে একটা ধ্রুবক মান আমরা পাই, 2 নাম্বারটাতে হচ্ছে কি আমাদের যে কেন্দ্রস্থ কোণ আর যে চাপ সেটা হচ্ছে সমানুপাতিক, এমসিকিউতে কিন্তু আসে। আমরা এবার 3 নাম্বার প্রতিজ্ঞা নিয়ে কথা বলবো, যে প্রমাণটা পরীক্ষাতে আসে। সো এটা একটু খাতায় ভালো করে লিখবো। সো প্রতিজ্ঞা 3, প্রতিজ্ঞা 3। সো এটা প্রমাণ হিসেবে আসে, যদি প্রমাণ হিসেবে আসে কিভাবে লেখা যেতে পারে, সাধারণ নির্বাচন লিখতে পারো, সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন। দেখো, প্রমাণ করতে হবে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। দেখো, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। তোমাকে চাইলে আমি এই প্রমাণটা সরাসরি করাই ফেলতে পারতাম, কারণ আগের গুলা কিন্তু তেমন একটা হয়তো ভাবে আসে না, বাট এটা প্রমাণ করতে গেলে আগের গুলা লাগবে।
সো প্রমাণ করতে হবে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। ধ্রুবকোণ নিশ্চয়ই বুঝছো যে কনস্ট্যান্ট মান। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে কি করবো, আমরা প্রথমে সাধারণ নির্বাচন লিখি, তারপরে না হলে আমরা ছবিটা আঁকি, তাই না? সো আমরা একটা ছবি আঁকবো। সো তোমরা ডান দিকে একটা ছবি আঁকো, বা তোমাদের নিচে নিচে আঁকতে পারো। একটা বৃত্ত আমি আঁকলাম ধরো। আঁকার পরে কি করব, আমি হচ্ছে একটা আমাদের রেডিয়ান কোণের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে আমি রেডিয়ান কোণটাকে আঁকবো। সো ও বৃত্ত আছে, ও বি ব্যাসার্ধ আছে, আর এটা হচ্ছে ধরো বৃত্তটা হচ্ছে এবিসি, হচ্ছে এবিসি, আর যেখানে হচ্ছে বিপি হচ্ছে আমার চাপ, বিপি হচ্ছে চাপ। সো লেখো বিশেষ নির্বাচন, লেখো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। কি লেখা যাবে? মনে করি, যেহেতু কোনো ডিরেক্টলি বলে দেওয়া নাই, আমরা মনে করি ধরেই লিখতে হবে, আমরা জানি এগুলো নিশ্চয়ই। সো মনে করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এবিসি বৃত্তে অ্যাঙ্গেল পি ও বি 1 রেডিয়ান কোণ। সো লিখে ফেলো যে অ্যাঙ্গেল পি ও বি 1 রেডিয়ান কোণ। সো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে অ্যাঙ্গেল পি ও বি 1 রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল পি ও বি অর্থাৎ যে রেডিয়ান কোণ সেটা হচ্ছে একটা ধ্রুবকোণ, একটি ধ্রুবকোণ, একটি ধ্রুবকোণ। ঠিক আছে? সো আমি সাধারণ নির্বাচন দেখলাম, ছবি আঁকলাম, আমি বিশেষ নির্বাচন দেখলাম, একটু অঙ্কন এখানে করতে হয়। সো এবার আমরা 3 নাম্বার সেগমেন্ট নিয়ে কথা বলবো, অঙ্কন। অঙ্কন কি করা লাগবে, যে ওবি রেখাংশের বা ব্যাসার্ধ যেটা আছে সেই ব্যাসার্ধের উপর ও এ লম্ব আঁকি, অর্থাৎ ও এ হচ্ছে একটা লম্ব এঁকে ফেলো, ও এ লম্ব আঁকো। সো লিখতে পারো হচ্ছে ও এ লম্ব ওবি আঁকি, এইটুকু লিখলেও কিন্তু হচ্ছে, অর্থাৎ ওবি ব্যাসার্ধের উপরে হচ্ছে কি একটা আমি লম্ব আঁকবো ও এ। সাধারণ নির্বাচন শেষ, ছবি শেষ, বিশেষ নির্বাচন শেষ, অঙ্কন শেষ। এবার আমরা চলে যাবো প্রমাণে। হ্যাঁ, সো প্রমাণে চলে যাচ্ছি। সো খাতায় ক্যাপশন লেখা হচ্ছে প্রমাণ, প্রমাণ। ঠিক আছে, প্রমাণ দেখো খেয়াল করে, এই যে ও এ যে লম্ব আছে সেই লম্বটা কি বৃত্তের পরিধি কি এ বিন্দুতে ছেদ করে। সো লেখো প্রথমে গুছাই লেখো যে ও এ লম্ব, ও এ লম্ব বৃত্তের পরিধিকে, বৃত্তের পরিধিকে, পরিধিকে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। যেহেতু এ বিন্দুতে ছেদ করতেছে মামা, সেক্ষেত্রে কি এটা একটা এবি চাপ হয়ে গেছে, এই যে এবি চাপ। আর এই এবি চাপটা কি পুরো যে সার্কেলটা আসে সেই সার্কেল কি 1/4 না? সো লিখে ফেলো তাহলে, তাহলে চাপ এবি অর্থাৎ এবি চাপটা কি আমার হচ্ছে পরিধির 1/4, পরিধির 1/4, পরিধির 1/4। তো যেহেতু ব্যাসার্ধের যে বিন্দুটা আছে কেন্দ্রের সাথে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট আমি লম্ব আঁকছি, সেক্ষেত্রে এ বি চাপটা কি আমার পুরা বৃত্তের কি 1/4 জুড়ে আছে। সো পরিধির 1/4। সো লিখে ফেলো যে 1/4 ইন্টু, আমরা জানি পরিধি শুধু টুয়াইস পাই আর, লিখে ফেলো টুয়াইস পাই আর, 1/4 ইন্টু টুয়াইস পাই আর। যদি কাটাকাটি করি থাকে হচ্ছে কি আমার পাই আর বাই 2, পাই আর বাই 2। ওকে, সো লিখে ফেলো পাই আর বাই 2। সো আই হোপ এইটুক পর্যন্ত সবার লেখা হয়ে গেছে যে চাপ এবি মান তাহলে কত পেলাম, পাই আর বাই 2 বা পরিধির 1/4। আমরা জানি পরিধি মানে টুয়াইস পাই আর, টুয়াইস পাই আর ইন্টু 1 ইন্টু 1/4, তার মানে হচ্ছে কাটাকাটি কথা কি পাই আর বাই 2। এবার লেখো, এবার আমরা চাপ পিভি নিয়ে কাজ করব। তো লেখো চাপ পিভি, চাপ পিভি ইকুয়াল টু হচ্ছে কি ব্যাসার্ধ আর। কেন ব্যাসার্ধ আর বলতেছি, কারণ আমরা জানি কি এটা একটা রেডিয়ান কোণ যেটা ধরে নিয়েছি। সো রেডিয়ান কোণে কি আমার চাপ আর হচ্ছে ব্যাসার্ধ কি হয়, সমান হয়। চাপ আর ব্যাসার্ধ সমান হয়। সাইড নোট দিয়ে নাও যে যেহেতু অ্যাঙ্গেল পিওবি এটা 1 রেডিয়ান, অ্যাঙ্গেল পিওবি সমান হচ্ছে 1 রেডিয়ান, 1 রেডিয়ান। কি লিখলাম, চাপ পিবি সমান কি লিখলাম ব্যাসার্ধ আর। কেন চাপ পিবি সমান ব্যাসার্ধ আর লিখলাম, কারণ আমরা জানি যে অ্যাঙ্গেল পিওবি হচ্ছে কি আমার 1 রেডিয়ান। এখন মামা একটু খেয়াল করে দেখো, আমরা যখন হচ্ছে মানে প্রতিজ্ঞা 2 পড়ছিলাম, প্রতিজ্ঞা 2-তে কি বলছিলাম, আমরা প্রতিজ্ঞা 2 বলছি যে কেন্দ্রস্থ কোণ কার সমান হয়, চাপের সমানুপাতিক হয়, চাপের হচ্ছে কি সমানুপাতিক হয়। সো লিখে ফেলো যে এখন অ্যাঙ্গেল পিওভি, অ্যাঙ্গেল পিওভি ডিভাইডেড বাই অ্যাঙ্গেল
AOV, অর্থাৎ কি ছোট যে কোণটা আছে অর্থাৎ এই যে রেডিয়ান কোণটা আছে এই কোণটা ডিভাইডেড বাই বড় যে কোণটা আছে অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু দেখো চাপ PB বাই চাপ AB। চাপ AB সাইড নোট অবশ্যই তোমাকে দেয়া লাগবে। সাইড নোট লিখে ফেলো যে বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। সাইড নোটটা লিখে ফেলো যে বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক। আমরা লিখে ফেললাম। এখন এবার আসি যে একটু ক্যালকুলেশন আমরা করব। এখন আমি এই পাশে লিখতেছি, একটু ভালো করে খেয়াল করো, তোমরা অলরেডি হয়তো জানো এটা। আমরা কি লিখতে পারি দেখো, যে অ্যাঙ্গেল POB রাখলাম এই পার্টটাকে, আমি অ্যাঙ্গেল AOB কে আর গুণ করে দিই। সো রাখলাম চাপ PB বাই চাপ AB ইনটু অ্যাঙ্গেল AOB। কি করলাম, অ্যাঙ্গেল AOB কে আমি আর ওই পাশে গুণ করে দিলাম। এখন আমাকে বলো যে তোমরা কেউ একজন বলো চাপ PB এর মান কত পাইছি আমরা, বলো চাপ PB এর মান কত, কি লিখতে পারবো চাপ PB কে আমরা, চাপ PB কে কি লেখা যায় কেউ একজন বলো। আর লিখতে পারি, ভেরি গুড। আর চাপ AB এর মান আমরা কত পাইছি, πr/2। πr/2, ভেরি গুড। আর যেহেতু অ্যাঙ্গেল AOB সমকোণ বা লম্ব আছে, এটা হচ্ছে লিখে ফেলো এক সমকোণ। এখন এটাতে ক্যালকুলেশন করে ফেলো, জাস্ট নরমাল ক্যালকুলেশন, যে এটা হচ্ছে r ইনটু 2 ডিভাইড বাই πr ইনটু এক সমকোণ। যেহেতু ভাগ আছে আমরা গুণ করে উল্টাই দিলাম। তো দেখো মামা, এবার দেখো আর কাটা চলে যাচ্ছে, থাকতেছে তাহলে কি 2/π সমকোণ, 2/π সমকোণ। তার মানে এই যে আমি কেন্দ্রস্থ কোণ পাইলাম, রেডিয়ান কোণ পাইলাম, এই রেডিয়ান কোণে দেখো 2 একটা ধ্রুবক, পাইও একটা ধ্রুবক, সমকোণ একটা ধ্রুবক, প্রত্যেকটা মানই কি একটা ধ্রুবক। সমকোণ একটা ধ্রুবক, পাইও একটা ধ্রুবক, 2 একটা ধ্রুবক। যেহেতু প্রত্যেকটা একটা ধ্রুবক মান পাচ্ছি, আমরা বলতে পারি কি অ্যাঙ্গেল POB একটি ধ্রুবক কোণ। ঠিক আছে, আর রেডিয়ান কোণকে একটা ধ্রুবক কোণ বলতে পারি আমরা। আমরা একটু দেখবো প্রমাণটা আরেকবার। আমরা কি করছি, আগে সাধারণ নির্বাচন লিখছি যে প্রমাণ করতে হবে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। দেন আমরা কি করলাম, ছবিটা আমরা আঁকলাম। ছবিটা আঁকার পরে আমরা ছবিটার বর্ণনা লিখলাম, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে অ্যাঙ্গেল POB এক রেডিয়ান কোণ, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল POB একটি ধ্রুবক কোণ। সো ছবি দেখে যে আমরা স্টেটমেন্টে লিখে ফেলাম, বিশেষ নির্বাচন লেখা শেষ। আমরা অঙ্কন করবো আমাদের প্রমাণের সুবিধার্থে। আমরা OA লম্ব OB আঁকলাম, দেন আমরা প্রমাণ করলাম। প্রথমটা কিভাবে দেখো খেয়াল করে, যে যেহেতু OA লম্বটা বৃত্তের পরিধি এটা ছেদ করছে, তার মানে আমরা বলতে পারি AB এখানে কি একটা চাপ, AB একটা চাপ। আর এই AB চাপটা কি পুরো যে বৃত্ত বা পুরো যে পরিধি আছে তার কি 1/4। সো আমরা লিখতে পারি চাপ AB সমান কি লিখতে পারি, যে পরিধির 1/4 বা 1/4 ইন্টু টুয়াইস πr। এখান থেকে ক্যালকুলেশন করলে আসা হচ্ছে πr/2। এখন আমরা 2 নাম্বার যে ছোট পোর্শনটা আছে সেই পোর্শনটা নিয়ে কাজ করলাম, যে চাপ PB সমান ব্যাসার্ধ r। কেন ব্যাসার্ধ r, কারণ আমরা জানি অ্যাঙ্গেল POB একটা হচ্ছে রেডিয়ান কোণ, আর রেডিয়ান কোণে চাপ আর হচ্ছে ব্যাসার্ধ সমান হয়। ওকে ফাইন, এটুকু লেখা শেষ। এবার আমরা কি করলাম, আমরা একটু আগে যে প্রতিজ্ঞা 2 পড়ে আসছিলাম সেখান থেকে আমরা দেখলাম হচ্ছে অ্যাঙ্গেল POB ডিভাইডেড বাই অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু চাপ PB বাই চাপ AB। কেন, বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক, সেই অনুসারে আমরা লিখলাম। তারপর জাস্ট কিছু না, জাস্ট মানগুলা বসালাম। মানগুলা বসানোর ফলে আমরা পাইলাম হচ্ছে যে মানটা সেটা হচ্ছে 2/π সমকোণ। এখানে প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। যেহেতু প্রত্যেকটা ভ্যালু কনস্ট্যান্ট বা ধ্রুবক, আমরা বলতে পারি অ্যাঙ্গেল POB তথা রেডিয়ান কোণটা কাছে ধ্রুবক কোণ। ওকে, সো আই হোপ সবাই ক্লিয়ার, লিখে ফেলছো ইনশাআল্লাহ। লেখা শেষ সবার? জি মামা। ওকে, সো একটু ক্যাপশন দিব, পরবর্তী নতুন টপিকে যাচ্ছি। একটু দেখো যে কোণের বৃত্তীয় পরিমাপ, ক্যাপশন দেওয়া হচ্ছে কোণের বৃত্তীয় পরিমাপ। কোণের বৃত্তীয় পরিমাপ। সো লেখা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে
বা রেডিয়ান এককে, বৃত্তীয় পদ্ধতিতে বা রেডিয়ান এককে কোন কোণের পরিমাপকে, কোন কোণের পরিমাপকে, কোন কোণের পরিমাপকে এর বৃত্তীয় পরিমাপ বলা হয়। পরিমাপকে এর বৃত্তীয় পরিমাপ বলা হয়। আমরা বলি সার্কুলার মেজার বলি, ঠিক আছে, বৃত্তীয় পরিমাপ বলা হয়। সো বৃত্তীয় পদ্ধতিতে বা রেডিয়ান এককে কোন কোণের পরিমাপকে এর বৃত্তীয় পরিমাপ বলা হয়, ঠিক আছে। তো আমরা জানি যে আসলে মানে যখন তুমি রেডিয়ানটা হিসাব করবা, মানে পুরো ব্যাপারটা হচ্ছে কি 1 রেডিয়ান হিসাবে আসে, ঠিক আছে। সো এটা একটু যদি প্রমাণ আকারে দেখাই, দেখো খেয়াল করে। ধরো একটা বৃত্ত আছে, ছবিটা একটু আগে একটু আঁকো ছবিটা, তারপরে এক্সপ্লেন করতেছি। ঠিক আছে, সো আমরা একটা হচ্ছে যে ছবিটা একটু আঁকো আগে, দেন এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এবার একটু লিখি, দেখো মনে করি অ্যাঙ্গেল এম ও এন, দেখো মনে করি অ্যাঙ্গেল এম ও এন যে কোনো একটি কোণ, যে কোনো একটি কোণ যার বৃত্তীয় পরিমাপ নির্ণয় করতে হবে, যার বৃত্তীয় পরিমাপ নির্ণয় করতে হবে, পরিমাপ নির্ণয় করতে হবে। আমরা কি বললাম, অ্যাঙ্গেল এম ও এন হচ্ছে কি একটা কোণ যার বৃত্তীয় পরিমাপ নির্ণয় করতে হবে। এখন কি করবো, দেখো ও বিন্দুকে কেন্দ্র করে, ও, মামা, হ্যাঁ বলো। মামা আমি আরেকটা ডিভাইস দিয়ে জয়েন করেছি, ওটা একটু জয়েন করান ওয়েটিং রুমে। এবার লেখা হচ্ছে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান আর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। দেখো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। অর্থাৎ আমি যে এই যে ও এ যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা আমি আর ধরলাম, এই ব্যাসার্ধ সমান বৃত্তচাপ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করি। দেখো বৃত্তটি ও এম ও ও এন কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, এ ও বি বিন্দুতে ছেদ করে। সো বেসিক্যালি কি করলাম, ভালো করে খেয়াল করে দেখো, প্রথমে একটা আমরা যে কোনো বৃত্তীয় কোণ নিলাম, যে অ্যাঙ্গেল এম ও এন নিলাম, দেন আমরা কি করলাম, একটা সার্টেন পরিমাণে ব্যাসার্ধ নিলাম, সে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পরে সেটা ও এম কে এ বিন্দুতে ছেদ করে আর ও এন কে হচ্ছে বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এটা লেখো নিশ্চয়ই। দেখো তাহলে এবি চাপ দ্বারা, দেখো তাহলে এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি, বোঝাই যাচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। আর ব্যাসার্ধ আর এর সমান ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ আর এর সমান করে এপি চাপ নেই, এপি চাপ নেই। এটা কেন, রেডিয়ান কোণের জন্য বেসিক্যালি বোঝা যাচ্ছে। সো আমার যে ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধের সমান যে চাপটা আমি নিব, সেটা বেসিক্যালি কি আমার এপি চাপটা, সেটা হচ্ছে আমার এপি চাপ। দেখো সুতরাং তাহলে অ্যাঙ্গেল এ ও পি সমান 1 রেডিয়ান। কেন 1 রেডিয়ান, যেহেতু আমি ব্যাসার্ধের সমান চাপ নিয়ে একটা কোণ উৎপন্ন করালাম, সেই ক্ষেত্রে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি আমার 1 রেডিয়ান, ঠিক আছে। সো সরি, সো এবার যদি রিভিউ করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে, আমি একটা বৃত্তীয় কোণ আঁকলাম এম ও এন, আমি হচ্ছে ও একটা ব্যাসার্ধ নিলাম, সেই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে একটা বৃত্ত আঁকলাম, যেটা কিনা ও এম কে এ পয়েন্টে আর ও এন কে বি পয়েন্টে ছেদ করলো, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এ বি একটা হচ্ছে বৃত্তচাপ যেটা কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি উৎপন্ন করে। তারপর আমরা কি করলাম,
এই ব্যাসার্ধের সমান হচ্ছে কি একটা বৃত্তচাপ নিলাম এপি, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি অ্যাঙ্গেল এ ও পি হচ্ছে আমার 1 রেডিয়ান। ঠিক আছে, সো আই হোপ এই পর্যন্ত যা বললাম সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা ধরি এই যে এবি যে চাপটা আছে, আমরা ধরি এবি চাপটা হচ্ছে এস। দেখো ধরি চাপ এবি সমান এস, ধরি চাপ এবি সমান এস, অর্থাৎ এই যে চাপের যে মানটাকে আছে সেই মানটাকে ধরলাম হচ্ছে আমরা এস। এখন আগের মতো একটু আগে আমরা যা পড়লাম মামা, সেটাকেই জাস্ট আমরা আরেকবার রিপিট করব, যে প্রতিক্রিয়া দুইটা যা পড়ছি, যে আমাদের কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে কি চাপের সমানুপাতিক হয়, সেটাকে জাস্ট আমরা রিপিট করব। সো লিখে ফেলো যে অ্যাঙ্গেল MON ডিভাইডেড বাই অ্যাঙ্গেল AOP ইকুয়াল টু আমার চাপ AB বাই চাপ AP। আমরা আগে যেটা পড়লাম প্রতিজ্ঞা দুইতে, আগে যে প্রমাণটা করলাম ঠিক সেম কাজটা এখানে আবার করলাম। দুইটা ডিফারেন্ট কেন্দ্রস্থ কোণের জন্য সম্পর্ক দেখালাম যে তারা চাপের সমানুপাতিক, সেখান থেকে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো মামা, যে এই যে চাপ এপি, চাপ এবি কে এবি রাখো, আর এই চাপ এবি কে আমরা লিখতে পারি কি ব্যাসার্ধ আর লিখতে পারি, বা আমরা সহজ করে লিখতে পারি যে কি উপরটা হচ্ছে এস, নিচেটা হচ্ছে আর। সো লিখে ফেলো এস বাই আর। সো লেখো অ্যাঙ্গেল MON ইকুয়াল টু হচ্ছে এস বাই আর ইন্টু অ্যাঙ্গেল AOP। আমরা জানি AOP মানে হচ্ছে 1 রেডিয়ান। সো লেখো এস বাই আর ইন্টু 1 রেডিয়ান, বা লেখো হচ্ছে এস বাই আর রেডিয়ান। 1 রেডিয়ান বলতে যা বোঝায় রেডিয়ান একই জিনিস বোঝায়। ঠিক আছে, তো আমরা অ্যাঙ্গেল MON যে কোনটার মান পাইলাম মামারা, দেখো ক্যালকুলেশন করে যে মানটা পাইলাম সেটা কত পেলাম, সেটা পেলাম হচ্ছে এস বাই আর রেডিয়ান। ওকে, এস বাই আর রেডিয়ান। সবাই লিখছো এটা? এটুকু হয়েছে সবার? আই হোপ হয়ে যাওয়ার কথা। তাই লিখছো? জি মামা। আচ্ছা, এবার এটা লেখার পর একটা লাইন আমরা সাইডে লিখবো, যেটা হচ্ছে প্রতিজ্ঞা 4। লিখো এই পাশে প্রতিজ্ঞা 4। দেখো হচ্ছে আর ব্যাসার্ধের কোন বৃত্তে, দেখো আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ থিটা, কোন চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল টু আর থিটা হবে। দেখো এস ইকুয়াল টু আর থিটা হবে, অর্থাৎ তুমি দেখো খেয়াল করে, এখানে যদি তুমি এটাকে থিটা ধরো, এটাকে এস বাই আর ধরো, তুমি আর আর যদি গুণ করে দাও তাহলে কত আসে, এস ইকুয়াল টু আর থিটাই কিন্তু আসে। ঠিক আছে, সো আমরা এই প্রমাণটা থেকে বেসিক্যালি কি এস ইকুয়াল টু যে আর থিটার যে ব্যাপারটা ছিল, সেই এস ইকুয়াল টু কিন্তু আর থিটাটা কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, বাট একটু মনে রাখবা যে আমরা যখন এই এস ইকুয়াল টু আর থিটা প্রমাণটা করতে যাবো বা ম্যাথ করতে যাবো, অবশ্যই এটা রেডিয়ান এককে দেয়া থাকা লাগবে, হচ্ছে কোনটা রেডিয়ান এককে। ঠিক আছে, রেডিয়ান এককে হচ্ছে কোণের মানটা দেয়া থাকা লাগবে। সো এটা একটু স্টার দেয়া রাখো। অনেক সময় রেডিয়ানে দেয়া থাকে না, তোমাকে হচ্ছে ডিগ্রিতে দেয়া থাকে, তোমাকে সেটা কনভার্ট করে আগে রেডিয়ানে নেওয়া লাগবে, তারপরে ম্যাথটা করতে হবে। ঠিক আছে, সো যখন তুমি এস ইকুয়াল টু আর থিটা সূত্রটা প্রয়োগ করবা বা এই সূত্র ব্যবহার করে কোনো ম্যাথ করতে যাবে, তোমাকে অবশ্যই একটু মনে রাখা লাগবে যে আমি হচ্ছে রেডিয়ান এককে হচ্ছে কোণের পরিমাপটা নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি এইটুকু বলে সবাই লিখে ফেলছো আল্লাহর রহমতে। শেষ, কমপ্লিট। আমরা একটু সামনে আগাবো। ঠিক আছে, একটু সামনে আগাবো। সো ক্যাপশন লিখো একটু খাতার মধ্যে। লেখো হচ্ছে কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের সম্পর্ক। ও রেডিয়ান, যেটাকে আমরা বলি বৃত্তীয় পদ্ধতিতে বলি, রেডিয়ান মানে হচ্ছে বৃত্তীয় পদ্ধতির পরিমাপের সম্পর্ক। সোজা কথা, আমরা যদি বলি ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো হচ্ছে এখনের আলোচনায়। আমরা হচ্ছে ডিগ্রি আর হচ্ছে রেডিয়ানের মধ্যে সম্পর্ক দেখবো। সো দেখো, আমরা কিন্তু এটা একটু আগে প্রতিজ্ঞা 3-এ প্রমাণ করে আসছি যে 1 রেডিয়ান সমান কি ছিল, 1
রেডিয়ান সমান কি ছিল 2/পাই সমকোণ 2/পাই সমকোণ। একটু আগে আমরা প্রতিজ্ঞা 3 প্রমাণ করে আসছি যে আমরা পাইছি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ যেটার মান ছিল কত 2/পাই সমকোণ। আমরা 1 রেডিয়ানকে লিখতে পারি, দেখো অর্থাৎ 1 রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করে 1c ইকুয়াল টু 2/পাই সমকোণ 2/পাই সমকোণ। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা সম্পর্ক ইনিশিয়ালি পাই যে 1 রেডিয়ান সমান কত 2/পাই সমকোণ। আচ্ছা, এখন মামা যেটা করব সেটা হচ্ছে কি একটু জাস্ট আড়াআড়ি গুণ করে ক্যালকুলেশন করব। দেখো তো খেয়াল করে এই 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ আমরা লিখতে পারি না এভাবে যে দেখো 1 পাই ইকুয়াল টু 2/পাই ইনটু 1 সমকোণ লিখতে পারি না আমরা? 1 সমকোণ একই তো জিনিস, তাই না? আমরা একই জিনিস লিখতে পারি। এখান থেকে তুমি জাস্ট 1 সমকোণকে রাখো, রেখে বাকিটা হচ্ছে তুমি পক্ষান্তর করে দাও। বাকিটা পক্ষান্তর করলে কি দাঁড়ায় দেখো যে 1 সমকোণ ইকুয়াল টু, আমি আড়াআড়ি গুণ করতেছি ভালো করে খেয়াল করো, পাই/2 রেডিয়ান। লিখে বলো পাই/2 রেডিয়ান। কি করলাম 1 সমকোণকে রেখে আড়াআড়ি গুণ করে সেটাকে হচ্ছে কি আমি রেডিয়ানে কনভার্ট করলাম। এখন আমরা জানি হচ্ছে 1 সমকোণ মানে কত 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি সমান পাই/2 রেডিয়ান। ঠিক আছে, পাই/2 রেডিয়ান। সো আই হোপ করে ফেলছো। এখন আমরা 90 ডিগ্রি চাই লিখতে পারি কি, দেখো আমরা লিখতে পারি হচ্ছে কি 90 ইন্টু 1 ডিগ্রি সমান পাই/2 রেডিয়ান। আমরা 90 ডিগ্রি কি লিখতে পারি 90 সমান 1 ডিগ্রি সমান পাই/2 রেডিয়ান। বা আমি আবারও আড়াআড়ি গুণ করব যে 1 ডিগ্রি সমান পাই ইন্টু 2 ইন্টু 90 রেডিয়ান, বা এটাকে লেখা যায় পাই/180 রেডিয়ান। আমি ভেঙে ভেঙে দেখালাম, তুমি একবারও করতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে কি দেখো 1 ডিগ্রি সমান তাহলে কত আসে পাই/180 রেডিয়ান। সো এটা একটা বক্স করে ফেলো, এটা লিখো যে আমার 1 ডিগ্রির মানটা কত আসছে পাই/180 রেডিয়ান। ওকে, সবাই একটু লিখে ফেলছো। তো যদি জাস্ট উল্টাই দিলে কি আমি হচ্ছে ইয়াটা পেয়ে যাব। দেখো যদি আমি এটাকে উল্টাই দিলে কত আসবে 180/পাই আসবে, 180/পাই আসবে। তার মানে বলতে পারি আমরা 1 রেডিয়ান সমান, তো লিখো প্লিজ, 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। জাস্ট আড়াআড়ি গুণ করলাম, দেখো আড়াআড়ি গুণ করলাম আর কিচ্ছু না। সো 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। সো এই দুটাকে একটু বক্স করে রেখে দাও। বেসিক্যালি এগুলো আমার ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে, সূত্রর কাজে লাগবে। ঠিক আছে, সো এই দুইটা সূত্র কিন্তু অনেক বেশি কাজে লাগবে। 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান হচ্ছে কত 180/পাই ডিগ্রি। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু বলো তো প্লিজ, এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকো একটু বলো। লাইন বুঝছো এ পর্যন্ত? লাইন কি আছে? জি মামা। সাফা লিখছো এ পর্যন্ত? জি মামা। অপশন কি আছে? জি মামা। লিখছো এ পর্যন্ত? জি মামা লিখেছি। ওকে, সো একটু সামনে একটু আগাবো তাহলে। তো এইটুকু নিশ্চয়ই বোঝা গেছে যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। অস্মিতা কি আছে না ঘুমাই গেছে? অস্মিতা আসো? জি মামা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা একটু সামনে একটু আগাবো। তো দেখো, তো এখন মানে যে ব্যাপারটা লক্ষণীয় বিষয়, সেই লক্ষণীয় বিষয় নিয়ে একটু কথাবার্তা বলে। দেখো খেয়াল করে 90 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি মানে হচ্ছে 1 সমকোণ। 1 সমকোণ, এই 1 সমকোণ মানে কত পাই/2 রেডিয়ান। পাই/2 রেডিয়ান, এটাকে আমরা লিখতে পারি কি পাই/2 রেডিয়ান। সো এটাকে জাস্ট একটা বক্স করে ফেলে একবারে, মানে পুরোটার মিনিং হচ্ছে 90 ডিগ্রি যা, 1 সমকোণ যা, পাই/2 রেডিয়ান যা, পাই/2 সিম্বল দিয়ে প্রকাশ করলে তাই হয়। মানে পুরো ব্যাপারটা হচ্ছে একই রকম জিনিস আর কি। ঠিক আছে, এখন যদি এটাকে আমি 2 দ্বারা গুণ করি, যদি আমি 90 ডিগ্রিকে 2 দ্বারা গুণ, তাহলে কত আসে 2 ইন্টু 90 বা 180 ডিগ্রি, তাহলে কত আসে 2 সমকোণ আসবে, পাই রেডিয়ান আসবে, বা বলতে পারি পাই রেডিয়ান। অর্থাৎ আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করি, অর্থাৎ 1 নম্বর সমীকরণটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, দেখো কি আসবে 180 ডিগ্রি আসবে, 2 সমকোণ আসবে, পাই রেডিয়ান আসবে, বা যদি আমি সিম্বল দিয়ে প্রকাশ করি উপরে পাই উপরে সি আসবে। ঠিক আছে, আর উপরের লাইনটাকে যদি আমি জাস্ট 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করে পাই,
2 দ্বারা গুণ করে পাই, আমি নিচের লাইনটা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো আই হোপ ক্লিয়ার। আচ্ছা, সো দেখো এবার আমরা কি নিয়ে কথা বলবো, যে ষাটমূলক যে পদ্ধতি আছে সেই ষাটমূলক পদ্ধতিতে আমরা কোনটাকে বেসিক্যালি লিখি হচ্ছে ডি ডিগ্রি, লেখো ডি ডিগ্রি, যেটা ডিগ্রি দিয়ে প্রকাশ করি আমরা ডি লিখি। আর যখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে কোনটা হিসাব করি, বৃত্তীয় পদ্ধতিতে আমরা লিখি হচ্ছে আর রেডিয়ান, ঠিক আছে, আর রেডিয়ান। ওকে, তো যখন ষাটমূলক পদ্ধতি নিয়ে আমরা কথা বলি আমরা লিখি হচ্ছে ডি ডিগ্রি, আর যখন আমরা বৃত্তীয় পদ্ধতি নিয়ে কথা বলি তখন আমরা লিখি হচ্ছে কি আর রেডিয়ান। ওকে, এখন এই দুইটার মধ্যে একটা সম্পর্কটা আমরা লিখবো, লেখা হচ্ছে যে ডি ডিগ্রি সমান, অর্থাৎ যখন ওই ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো লেখো ইকুয়াল টু ডি ইন্টু, দেখো আমরা যে কনভার্ট করছিলাম 1 ডিগ্রি সমান কত, π/100 না? সো এটাকে লেখা থাকে, দেখো আমরা লিখতে পারি চাইলে কিন্তু ডি ইন্টু 1 ডিগ্রি লিখতে পারি না, একই তো জিনিস। আমরা 1 ডিগ্রি একটু আগে দেখে আসলাম, এটা হচ্ছে π/180 রেডিয়ান, তাই না? সো আমরা লিখতে পারবো হচ্ছে ডি ইন্টু, লেখো একটু কষ্ট করে, ডি ইন্টু π/180 রেডিয়ান, লেখো ডি ইন্টু π/180 রেডিয়ান। দেখছো দেখছো? জি ম্যাম। সো এইটাই বেসিক্যালি আমি রেডিয়ানে কনভার্ট করে ফেললাম। সো এইটা যা বোঝায়, আমি আবারও বলতেছি, এটা যা বোঝায় এটাই বেসিক্যালি কি বৃত্তীয় যে কোণের মান, সো রেডিয়ানের যে কোণের মানটা আছে, বৃত্তীয় কোণের যে মানটা সেটা তাই বোঝায়, অর্থাৎ এটা হচ্ছে কি আর এর মানটা পুরো হচ্ছে রেডিয়ান। তার মানে এইটা যা কথা, এই যে এটা যা কথা, এটার মিনিং কিন্তু সেম, এটার মিনিং হচ্ছে সেম। সো আমরা এটাকে সরল বা সিম্পলিফাই করে লিখতে পারি, যে একটু লিখো, যে শুরু লেখো ডি ইন্টু π/180 সমান হচ্ছে আর, দেখো ডি ইন্টু π/180 সমান আর। অর্থাৎ তোমার যদি কোনো একটা কোণ ডিগ্রিতে দেওয়া থাকে, তুমি সেটাকে π/180 দ্বারা গুণ করলে সেটা রেডিয়ানে কনভার্ট হবে। অর্থাৎ এটা যা ইন্ডিকেট করতেছে, বাম পক্ষ ডান পক্ষ একই জিনিস ইন্ডিকেট করতেছে। সেটাকে তুমি একটু গুছিয়ে লিখতে পারো, বা d/180 ইকুয়াল টু হচ্ছে r/π, ঠিক আছে? d/180 সমান r/π। সো শুধু একটু লিখে রাখো, জাস্ট শুধু একটু লিখে রাখো, এগুলো কাজে লাগবে। সো আগে যে দুটা বক্স লিখলাম সেই দুটা বক্সের মধ্যে এই দুইটা সূত্র লিখে রাখো, কারণ এই দুটা সূত্র কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। আমরা জাস্ট আর বেশিক্ষণ আজকে পড়বো না, আর কয়েকটা একটু দেখি, তারপর শেষ করে দেবো ইনশাল্লাহ। কয়েকটা জিনিস তোমাকে ডিরেক্টলি ইউজ করা শিখতে হবে, অভ্যাস করতে হবে, কারণ আমার ট্রিকোনোমিতে লাগবে, হায়ার ম্যাথে লাগবে, জেনারেল ম্যাথে লাগবে, দুই জায়গাতেই লাগবে। সো আমরা একটু দেখবো। এখন দেখো আমরা সূত্র কি পাইলাম, সূত্র পাইলাম হচ্ছে যে 1 ডিগ্রি সমান কি পাইলাম, π/180 রেডিয়ান পাইলাম, তাই না মামা? এটা পাইলাম। এখন আমাকে বলো, যদি আমি 30 ডিগ্রি পাই, 30 ডিগ্রি মানে কি? 30 ডিগ্রি মানে হচ্ছে 30 ইন্টু π/180 ইন্টু রেডিয়ান, ঠিক আছে? কাটাকাটি করলে কি আসে দেখো মামা, কাটাকাটি করলে আসে হচ্ছে π/6 রেডিয়ান। তার মানে 30 ডিগ্রি যা বোঝায় π/6 রেডিয়ান বলতে তাই বোঝায়। সো অনেক ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই π/6 ব্যবহার করতে হবে 30 ডিগ্রি এর পরিবর্তে, আমাকে π/6 ব্যবহার করতে হবে। ভালো করে মনে রাখতে হবে, এগুলো কিন্তু ভুলা যাবে না, ঠিক আছে? যদি তোমরা এই দুটা বুঝে থাকো তাহলে তোমরা বাকিগুলো মানগুলো বের করে দেখাও। 45 ডিগ্রি কত আসে, 60 ডিগ্রি কত আসে, দেন হচ্ছে 90 ডিগ্রি কত আসে, এই তিনটা বের করে আমাকে বলো কত আসে। 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর হচ্ছে 360 ডিগ্রি। বাকি মানগুলো একটু বের করে আমাকে বলো, খাতা একটু করে করে বের করবা, ঠিক আছে? আর আমরা শুধু শিখে ফেলছি, মাত্র শিখলাম যে ডি ইন্টু π/180 রেডিয়ান। সো জাস্ট গুণ করবো 45 ইন্টু π/180 রেডিয়ান। মানগুলো কত আসে বল? এটা কত আসছে? 45 ডিগ্রি কত আসছে মানটা তোমাদের? 45 এরটা একজন বলো। π/4 রেডিয়ান। আরেকবার কাইন্ডলি বলবো, আমি শুনি না প্লিজ। মামা π/4 রেডিয়ান।
পাই বাই 4 রেডিয়ান, ভেরি গুড, পাই বাই 4 রেডিয়ান, সাবাস। পরটা করে ফেলো 60 ইন্টু পাই বাই 180টা করে ফেলো একটু কষ্ট করে। এটা তারা সহজ, কত আসবে এটা, কত আসছে তোমাদের? 300, পাই বাই 5/3. পাই বাই 3 রেডিয়ান, ভেরি গুড। 90টা করে ফেলো, 90 ইন্টু 180, বুঝাই যাচ্ছে কত আসবে, কত আসছে এটা? পাই বাই 2 রেডিয়ান। 2 রেডিয়ান, সাবাস। 180টা করে ফেলো, 180 ইন্টু পাই বাই 180, বুঝাই যাচ্ছে এটা নিয়ে আর পাই কিছু রেডিয়ান। করে নাই, পাই রেডিয়ান, সাবাস। তারপর 360 ইন্টু পাই বাই 180 করলে কত আসবে? 2 পাই রেডিয়ান, তাই তো, 2 পাই পাই। রেডিয়ান। সো মানে এইগুলা খুবই কাজে লাগবে, তুমি যখন দেখবা যে তুমি ম্যাথ করতে যাচ্ছ এই মানগুলা খুবই কাজে লাগবে, তাই একটা বক্স করে ফেলো একটু কষ্ট করে, খুব বেশি সময় লাগবে না, যে মানগুলা পাইলা জাস্ট মানগুলা লিখবা, ঠিক আছে? একটা হচ্ছে বৃত্তীয়মূলক, একটা হচ্ছে বৃত্তীয়, একটা হচ্ছে কি আমার রেডিয়ানে মানগুলা পাইলা। সো 0 একদম 30, 45, 60, 90, 180, 360 লিখে ফেলো একটু কষ্ট করে। 1 ডিগ্রি থেকে শুরু করি, 1 ডিগ্রি থেকে শুরু করো, পাই বাই 180, 30 থেকে শুরু করো, পাই বাই 6, 45 হচ্ছে পাই বাই 4, 60 হচ্ছে পাই বাই 3, 180 ডিগ্রি হচ্ছে 90 আছে, 90 হচ্ছে আমার পাই বাই 2, দেন হচ্ছে 180 হচ্ছে পাই, আর 360 হচ্ছে 2 পাই, ঠিক আছে? সো এইগুলো কিন্তু আমার ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, সো আশা করি এই পর্যন্ত যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু বুঝে গেছো। তো কোথাও যদি পাই বাই 6 দেখো, বুঝে যাবা যে এটা 30 ডিগ্রি। কোথাও যদি পাই বাই 4 দেখো, এটা বুঝে যাবে 45 ডিগ্রি। কোথাও যদি দেখো পাই বাই 3, সেটা 60 ডিগ্রি, ঠিক আছে? সো তোমাকে দুইটা কোণ মনে রাখতে হবে, দুইটা কোণে চিনতে হবে, হ্যাঁ? সো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে এই ব্যাপারটা নিয়ে। লাস্ট দুইটা জিনিস নিয়ে শেষ করে ফেলবো, দুইটা এমসিকিউ আসে পরীক্ষাতে, জাস্ট এই দুইটা দিয়ে শেষ করবো আজকে ক্লাসটা। তোমাদের পরীক্ষাতে আসে হচ্ছে যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, এই মানটা আসে কত রেডিয়ান, আবার আসে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, ঠিক আছে? কত ডিগ্রি, এই দুইটা মান পরীক্ষার এমসিকিউ তে আসে, পরীক্ষার এমসিকিউ তে আসে। সো একটু লিখে রাখো যে 1 ডিগ্রি সমান হচ্ছে 0.01745, মানে হচ্ছে রেডিয়ান, মানে প্রায় কাছাকাছি মান আর কি, 0.01745 রেডিয়ান। আর 1 রেডিয়ান সমান লিখে রাখো হচ্ছে 57.29578 ডিগ্রি। ওকে, সো এই দুইটা মান তোমার এমসিকিউ পরীক্ষাতে আসে, ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। অবশ্যই সুন্দর করে লিখে রাখবা এবং এটা মনে রাখার চেষ্টা করবা। ওকে, সবাই লিখছো? জি কমপ্লিট? মামা. ওকে, ঠিক আছে, আমি আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করলাম না, আমি মোটামুটি বেসিক গুলো নিয়ে কথাবার্তা বললাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যখনই ক্লাসটা করাই, আসলে দেখা গেছে অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না, স্বাভাবিক, এটা টাইমে ক্লাস মানে ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক। আমি আসলে না পারতে ক্লাসটা নিচ্ছি, কারণ পরবর্তীতে আমার উপর প্রেশার পড়ে যাবে, তাই আমি রেকর্ডটা দিয়ে রাখবো, সমস্যা নেই। যারা পরে ক্লাস করবে ইনশাল্লাহ রেকর্ড দেখে বুঝে যাবে আশা করি। তোমাদের কাজ হবে কি, তোমরা 8.1 এর যে ম্যাথ গুলো আছে, এক্সাম্পলের যে ম্যাথ গুলো আছে, উদাহরণ যে ম্যাথ গুলো আছে, সেগুলো একটু করে ফেলবো, হ্যাঁ? যখন ফ্রি থাকো ক্লাস লেকচারটা একবার দেখবা, প্লাস উদাহরণের যে ম্যাথ গুলো আছে, উদাহরণের ম্যাথ গুলো একটু দেখে ফেলো, দেখবা যে ইনশাল্লাহ এখন নিজেরাই করতে পারবা। ওকে, সো আজকে আর দেরি না করি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার এটা নিয়ে কথাবার্তা হবে। তোমরা ভালো থাকো ইনশাল্লাহ, হ্যাঁ? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, বাই বাই।